পাহাড় ধসে একের পর এক প্রাণহানি। কক্সবাজারে মাদ্রাসা শিক্ষার্থী সহ নিহত ৮, চট্টগ্রামে 2 জনের মৃত্যু। বৃষ্টি আর ঢলে বিপর্যস্ত পার্বত্য 3 জেলা। সাজেকে আটকা কয়েকশো পর্যটক। 10-11জন মতো তল হইল ওয়ালি আনার মাটি ধসে একেবারে সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়ে গেছে। ঘরে ঘরে পানি, এখন কি করবো ভাই? ছোট বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে সহ নিয়ে কোথাও আশ্রয় কেন্দ্রে যাইতে পারতাম। কালকে রাত থেকে আসছে, আমাদের কোনো শুকনো খাবারও দেওয়া হয় নাই। টানা বৃষ্টিতে পানির নিচে বন্দরনগরী, সীমাহীন দুর্ভোগে বাসিন্দারা। চট্টগ্রাম কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ। বদ্রাহাটটায় দড়িয়ে দিকে সব ডুবে গেছে। একদিকে যেতে চাইছে গাড়ি, কোনো দিকে যাওয়া যাচ্ছে না জলবদ্ধতার কারণে। পাহাড়ের যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন শেল্টার প্লেসে আমরা নিয়ে এসেছি। পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। অন্যান্য শীর্ষ সংবাদ। শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার, সুশাসন নিশ্চিতের অঙ্গীকার। গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। দেশে আর রক্তপাত না চাইলে দ্রুত বাস্তবায়নের আহ্বান 11 দলের। আমার লাশ পড়ে আমি কান্দাকাটি, আমি টাকা দিই। কাফলে কাপড়, কর্পুল, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে। বড় ভাই আছে উনি কথা। ঢাকা মেডিকেলের মর্গে সিন্ডিকেটের দৌরাত্ম্য। ময়নাতদন্তে প্যাকেজ সিস্টেমে হাতিয়ে নিচ্ছে 15-20 হাজার টাকা। শোকের মধ্যে আর্থিক চাপে দিশেহারা স্বজন। ইরাকের কারবালায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত খামেনি। কাল ইরানের মাশহাদে দাফন। পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার দাবি ট্রাম্পের। এবং আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরে আলোচনা, ফিফার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। আইন মেনেই সিদ্ধান্ত নিয়েছেন রেফারি, দাবি সংশ্লিষ্টদের। কাল শুরু কোয়ার্টারের লড়াই। ভারী বর্ষণে পাহাড় ধসে ঝরছে একের পর এক প্রাণ। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসা শিক্ষার্থী সহ 8 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে 5 জনকে। এদিকে চট্টগ্রামের চশমা হিল ও জঙ্গল সেলিমপুরে পাহাড় ধসে শিশুসহ 2 জন মারা গেছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বান্দরবানেও। টানা ভারী বর্ষণে আবারও ধসে পড়ল পাহাড়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। বুধবার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মাদ্রাসার উপর ধসে পড়ে পাহাড়। এতে মাটি চাপা পড়ে 8 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করে। দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে অনেক রোহিঙ্গা এখানে আশ্রয় নিয়েছিলেন। ওয়ালগান পাইনি গিয়ে কই তই নিচে পয়না শেল আর শিক্ষক পয়েন্ট মানে ফন্নাফরতে পয়না শেল ওয়াল ভাঙে দিল, তো সমস্ত মানুষ 500 মারা গিয়ে। আমরা যখন জানতে পারছি তখনই আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে চলে আসছি। রেফারেল করে রাখলে সেখান থেকে সেই সার্ভিস দেওয়া হয়েছে। আমরা প্রতিনিয়ত মাইকিং করি, সতর্ক করি পাহাড়ের পাদদেশ থেকে যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়, যেহেতু টানা বর্ষণ হচ্ছে। কিন্তু তারপরেও তাদের অসচেতনতার কারণে এই পাহাড় ধস হয়। পাহাড় ধসের ফলে ওরা চাপা পড়ে এবং এই দুর্ঘটনাগুলো হয়। এদিকে বান্দরবানে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়েছে। এতে 6টি বসতঘর ভেঙে গেছে। ফায়ার সার্ভিস জানায় অব্যাহত বৃষ্টিতে ঝুঁকি নিয়েও পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার। শঙ্কা থাকায় অনেকেই সরে যান দুর্ঘটনা কবলিত এলাকা থেকে। ভারী বর্ষণ হচ্ছিল, আমরা একটা বিকট শব্দ শুনে দেখি পিছন থেকে ভেঙে চলে আসছে। করে একটা অনেক বড় বিকট শব্দ এবং পুরো ভেঙে আমার পুরো একটা সাজানো গোছানো বাড়ি লক্ষ্মীপুর, এটা পুরোটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এখন মাটি ধসে একেবারে সম্পূর্ণ ঘর বিধ্বস্ত হয়ে গেছে, মানে মালামাল সহ একেবারে। বাসায় মানুষ ছিল, ভাগ্য ভালো ছিল যে আমরা 5 মিনিট আগেই বাসা থেকে বেরিয়ে গেছিলাম। বেলা 12:30টার দিকে চট্টগ্রাম নগরীর চশমা হিল এলাকার মেয়র গলিতে পাহাড়ের একাংশ ধসে গিয়ে এক শিশুর ওপর পড়ে। এতে সাইমা নামে 12 বছর বয়সী ওই শিশু মারা যায়। 1 ঘন্টা পর মাটির নিচ থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মারা যান আরও একজন। ওমর ফারুক, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন কামরুল হাসান, যাচ্ছি তার কাছে। কামরুল, আপনাকে স্বাগত জানাই। অত্যন্ত কষ্টের এবং বেদনার একটি দিন আজকে। চট্টগ্রামে আমরা দেখেছি যে 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টি হচ্ছে এবং এখনও বৃষ্টি ঝরছে। এই বৃষ্টিতে আসলে চট্টগ্রাম নগরী সহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের কি অবস্থা?
জাফর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, আসলে চট্টগ্রাম কিন্তু দীর্ঘদিন ধরে আসলে বর্ষা মৌসুমে জলমগ্ন থাকে, অর্থাৎ চট্টগ্রামের নিম্ন অঞ্চলগুলোর কথা যদি বলি, বিশেষ করে হালিশহর, চকবাজার, এই এলাকাগুলো একেবারে নিম্নাঞ্চল এবং প্রত্যেক বছরই আমরা দেখতে পাই বেশ জলমগ্ন থাকে এবং এবারও কিন্তু তেমনটাই ঘটেছে। গত 2-3 দিন ধরে আপনি জানেন যে ঢাকা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এর ধারাবাহিকতায় কিন্তু জলমগ্ন আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে চট্টগ্রামে যে চকবাজার, হালিশহর, তারপর দেওয়ানগঞ্জ, বদ্দারহাট, এই এলাকাগুলো একেবারে কিন্তু জলমগ্ন এবং পাশাপাশি আজকে যেটি আমরা গণমাধ্যমেও দেখেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটি জানতে পেরেছি, আজকে চট্টগ্রামের চশমা হিল এবং জঙ্গল সলিমপুর, যেটা ওই দুটি এলাকায় কিন্তু আজকে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং এই পাহাড় ধসে কিন্তু 2 জনের প্রাণহানি ঘটেছে এবং এর মধ্যে একজন কিন্তু খুবই মর্মান্তিক যে ঘটনা, একজনের বয়স কিন্তু মাত্র 12 বছর বয়সী একজন শিশুও রয়েছেন। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে মানুষের মধ্যে বেশ মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং তারা কিন্তু এর আশু সমাধান আসলে চাচ্ছেন। তো এই পর্যায়ে আমরা কিছু কার্ড দেখব। এখানে যদি একটু দেখাই, ভারী বর্ষণ এবং স্বল্পমেয়াদী বন্যার হাতছানি বলা হচ্ছে। যদি বলি চট্টগ্রাম ও কক্সবাজারের 10 জনের প্রাণহানি। আপনি জানেন যে আজকে কক্সবাজারের উখিয়াতে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু 8 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে সেটি কিন্তু একটি মাদ্রাসা ছিল, মাদ্রাসার উপরেই কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটে, সেখানে 8 জন এবং যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই আরও 2 জন মারা গেছেন। এর মধ্যে একজন চট্টগ্রামের চশমা হিলে, আরেকজন চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায়। এর পরের পয়েন্টটিতে যদি আমরা যাই, এখানে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ পাহাড়ে অনিরাপদ বসবাস, অর্থাৎ এটি কিন্তু ফায়ার সার্ভিসের বক্তব্য। আজকে যখন পাহাড় ধস হয়েছে ঠিক তখন কিন্তু ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় এসে বলেছেন যে এই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তারা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে থাকেন এবং তাদেরকে অচিরেই যে ঝুঁকিপ্রবণ যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে সরিয়ে নেওয়ার। এর পরবর্তীতে যেটি রয়েছে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত। আপনারা জানেন যে এই বৃষ্টিপাতের কারণেই কিন্তু কামরুল, বোধহয় এইচএসসি পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে। এই বিষয়ে যদি একটু বিস্তারিত জানাতেন। যেটি হচ্ছে যে জলাবদ্ধতা যেহেতু তৈরি হয়েছে এবং পাশাপাশি টানা বৃষ্টিপাত, তার কারণে কিন্তু এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পাশাপাশি আজকে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে নিয়মিত যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে, সেই পরীক্ষাগুলো বন্ধ করা হয়েছে। একটু জানাবেন, আপনি নিজেও তো চট্টগ্রামের বাসিন্দা, চট্টগ্রামে আসলে বৃষ্টি হলে যেটি বলছিলেন বন্দরনগরী নিমজ্জিত হয়ে যায়, দীর্ঘদিন ধরে হাজার কোটি টাকার সেখানে প্রকল্প বাস্তবায়ন চলছে, তারপরও সেখানে আসলে এই মুহূর্তে এখন কি অবস্থা আছে? জাফর, যে বিষয়টি আপনি বললেন এটি আসলেই অনেকদিন ধরেই আলোচনায় আছে গণমাধ্যমে। এটি আমি যতটুকু জানি, আমি দীর্ঘদিন চট্টগ্রামেও কাজ করেছি, গণমাধ্যমে কাজ করেছি। এখানে 2020 সালে কিন্তু সিডি এর সাথে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যেটি হচ্ছে যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প বলা হয়। কিন্তু এই প্রকল্প শুধু মেয়াদি বাড়ানো হয়েছে, 2-3 দফায় এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু এটি আসলে এখন পর্যন্ত শেষ হয়নি এবং এটির আলোর মুখ কিন্তু দেখেনি। তো বলা যায় যে আসলে কখন এটি শেষ হবে সেটি সময় সাপেক্ষ। সেনাবাহিনী এটি নিয়ে কাজ করছে। বৃষ্টি পরিস্থিতির কি অবস্থা? বৃষ্টি আজকে কিন্তু টানা ভারী বর্ষণ সেখানে হয়েছে এবং সব এলাকায় কিন্তু সব কিছু কিন্তু জলাবদ্ধতার কারণে স্বাভাবিক জীবনযাপন যেটি সেটি ব্যাহত হয়েছে। যখন এই বিষয়ে আমাদের কাছে একটি প্রতিবেদন রয়েছে, আমরা এখন সেই প্রতিবেদনটি একটু দেখব। আস্ত একটি সড়ক ডুবে গেছে পানিতে, এরই মধ্যে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন, কোথাও আবার হাঁটু পানি মারিয়ে চলাচল করছে কর্মজীবী মানুষ। সকাল থেকে একটানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর চকবাজার, কাতারগঞ্জ, আগ্রাবাদ, আনোয়ারা সহ বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় তৈরি হয় চরম দুর্ভোগ। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা স্থগিত করেছে প্রশাসন। রোডের মধ্যে তো প্রচুর পানি, বদ্দারহাটের দড়িয়ে দিকে সব ডুবে গেছে, কাতালগঞ্জ সহকার। গাড়ি কোনো দিকে যাওয়া যাচ্ছে না জলবদ্ধতার কারণে, চারিদিকে মানে পেট পর্যন্ত পানি। গলা বন্ধ, 5 অফিসের পানি বেশি, অনেক কষ্ট হচ্ছে, গাড়ি চলানি যাচ্ছে না একবারে। জরুরি কাজটা যাওয়া যায় না, ওটার জন্য বেশি কষ্ট পাই। যারা পাহাড়ে থাকে তাদেরকে শেল্টার হাউসে নিয়ে আসার জন্য এবং বিশেষ করে যেসব জায়গায় ড্রেনে এই যে পাহাড়ি ঢল আসার কারণে প্রচুর পরিমাণে বালি চলে এসেছে, ড্রেনগুলো আমরা
আমাদের পরিচ্ছন্ন কর্মীরা ক্লিন করছে বিভিন্ন জায়গায়। রেল লাইনের বিভিন্ন জায়গা পানিতে তলিয়ে থাকায় চট্টগ্রাম কক্সবাজার রুটের সব ট্রেন চলাচল আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। সকালে বিশেষ ট্রেনে নগরীর 16 শহর জ্বালানি হাট সেকশনের প্লাবিত স্থান পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী। মূল লক্ষ্য হচ্ছে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে আমাদের যাত্রীদেরকে এবং রেলকে রক্ষা করা। সেই কারণে আমাদেরকে সেই সিদ্ধান্ত নিতে হয়েছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন হতে পারে ভারী বৃষ্টি। এতে নদ নদীর পানি বেড়ে 4 বিভাগে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার বান্দরবান ও কক্সবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে আগামী 3 দিনে। একই সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি ও ফেনী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে আগামী 3 দিনে। আবহাওয়া দপ্তর বলছে দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 237.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান নগরীর উত্তর আগ্রাবাদের পানোয়ালাপাড়া এলাকায় পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জাফর, আমরা প্রতিবেদনটা দেখলাম, সেখানে যেমনটি দেখছিলাম যে খাবার দেয়া হচ্ছে, বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়েছে, কিন্তু বাস্তব চিত্র এখন কি অবস্থা সেখানে? এখনো কিন্তু যদি বলি যে ওই এলাকা কিন্তু এখনো কিন্তু জলমগ্ন। আপনারা জানেন যে চট্টগ্রাম 10 আসনের যে সংসদ সদস্য তিনি সাইদ আল নোমান, তিনি আজকে বিকালের দিকে কিন্তু তার যে নির্বাচনী এলাকা অর্থাৎ দক্ষিণ হালিশহর যে ওয়ার্ড তার নির্বাচনী এলাকার মধ্যেই পড়েছে এবং তিনি সেখানে কিন্তু আজকে পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করে অসহায় যারা আছেন, আসলে যারা জলমগ্ন হয়ে নিরাপদ আশ্রয়ে গেছেন, তাদের মাঝে কিন্তু খাদ্যদ্রব্য বিতরণ করেছেন। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, এখন পর্যন্ত হালিশহর এলাকাটা অর্থাৎ ওই এলাকায় কিন্তু এখনও জলমগ্ন এলাকায় আছে এবং তারা নিরাপদ স্থানে আশ্রয় রয়েছে। তো এই পর্যায়ে আমরা একটু কার্ডে দেখব। আজকে কিন্তু চট্টগ্রামে 24 ঘন্টায় 284 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং পরবর্তীতে আজকে পাহাড় ধস যে এলাকায় হয়েছে সেই এলাকায় কিন্তু চট্টগ্রামের মেয়র ডক্টর শাহাদাত হোসেন পরিদর্শন করেছেন এবং তিনি যেটি বলেছেন যে পাহাড়ের অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে বৃষ্টিপাত হলে আসলে যে ড্রেনেজের যে ব্যবস্থা, সেই ড্রেনেজের ব্যবস্থা কিন্তু পরিপূর্ণ নয় এবং তার ফলে কিন্তু সিটি কর্পোরেশন কাজ করছে এবং জলাবদ্ধতা যাতে না হয় এবং পানি নিষ্কাশন 4-5 মাসের মধ্যে এটি সমাধান হয়ে যাবে, সেই চেষ্টাই আসলে তিনি করছেন এবং তিনি এটিও বলেছেন। আর ভারী বৃষ্টিপাতের যেটি বলা হচ্ছে যে 12 জুলাই পর্যন্ত বৃষ্টি চলতে পারে চট্টগ্রামে। আপনাকে ধন্যবাদ কামরুল। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল ইসলাম, জানাচ্ছিলেন চট্টগ্রাম এবং সারা দেশে যে বৃষ্টিপাত এবং আগাম যে অস্থায়ী একটি বন্যা তৈরির সম্ভাবনা সে বিষয়ে বিস্তারিত। শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, সুশাসন নিশ্চিত করে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকার বদ্ধপরিকর। জানান, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ সহ পর্যায়ক্রমে বেতন বৃদ্ধি করা হবে। 1996-এর পর আবারও 2010 সালের কেলেঙ্কারিতে ধস নামে শেয়ার বাজারে। বিনিয়োগকারীদের আস্থাহীনতায় ভঙ্গুর পুঁজিবাজার ধারাবাহিকভাবে আর শক্ত অবস্থানে দাঁড়াতে পারেনি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এবার পুঁজিবাজারের সংকট কাটাতে নড়ে চড়ে বসেছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত করা হবে, বিচার নিশ্চিত করা হবে কেলেঙ্কারিতে জড়িতদের। বলেন, বীমা খাতের অনিয়ম নিয়েও তদন্ত হচ্ছে। শেয়ার মার্কেটের পতন ঘটিয়ে হাজার হাজার বিনিয়োগকারীদের নিঃস্ব করার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করা সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার শেয়ার মার্কেটের স্থিতিশীলতা ফিরিয়ে আনা সহ বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের জন্য বদ্ধপরিকর। সরকার ইতিমধ্যে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে বাজারের গভীরতা বৃদ্ধি, বিনিয়োগ শিক্ষার প্রসার ইত্যাদির মাধ্যমে উন্নত এবং টেকসই পুঁজিবাজার গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। আর এক প্রশ্নের জবাবে কৃষিজ উৎপাদন বাড়াতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন সংসদ নেতা। বর্তমান সরকার কৃষিকে সনাতনী আর শ্রমনির্ভর ব্যবস্থা থেকে বের করে নিয়ে এসে গবেষণা, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন এবং যান্ত্রিকরণের মাধ্যমে একটি প্রযুক্তি নির্ভর, লাভজনক, প্রতিযোগিতামূলক এবং টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বেশ অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করছে। কুমিল্লা থেকে নির্বাচিত সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আগামী 5 বছরে শিক্ষা বাজেট 5% উন্নীত করা হবে। জানান, পর্যায়ক্রমে বেতন বাড়বে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের।
স্বৈরাচারের সময় শুধু বিল্ডিং হয়েছে, কিন্তু হিউম্যান রিসোর্সের কোনো উন্নতি হয় নাই। প্রাইমারি এবং সেকেন্ডারি এই শিক্ষকদেরকে যদি আমরা সঠিকভাবে ট্রেনিং দিতে না পারি, কিন্তু শুধু ট্রেনিং না, ট্রেনিংয়ের সাথে তাদেরকে তাদের সম্মানীয় যদি বৃদ্ধি করতে না পারি, তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করি না যে তারা ভালো কিছু ডেলিভার করতে পারবেন। এদিকে অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজ খবর নেন তিনি। দেশের সেবায় নিজেদের প্রস্তুত করতেও উৎসাহ দেন সরকার প্রধান। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় নিয়ে সরকার জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীতে 11 দলীয় জোটের সেমিনারে এ অভিযোগ করেন তিনি। এ সময় দেশে নতুন করে রক্তপাত এড়াতে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান অন্য নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকর করার দাবিতে রাজধানীর কাকরাইলে 11 দলীয় ঐক্যের সেমিনার। জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আয়োজনে অংশ নেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। গণভোটের রায় বাস্তবায়ন না করে দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করে বক্তারা বলেন, নতুন করে রক্তপাত এড়াতে রায় বাস্তবায়নের বিকল্প নেই। যারা গণহত্যা সংঘটিত করেছে বাংলাদেশে, তাদেরকে যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে এসে এই বাংলাদেশে জুলাই গণহত্যাকারীদের শাস্তি অবশ্যই কার্যকর করতে হবে। গণভোটের রায় বিএনপি কিন্তু ইচ্ছা করে না মেনে রাজনীতিতে ইচ্ছা করে একটা সংকট তৈরি করেছে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে সরকার। বলেন, যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তুলছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। এ সময় জনগণের অধিকার নিয়ে সরকারকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত আমির। মজলুম ছিলাম, আন্দোলন করেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় সরকার ভোটে কাজে লাগাতে চাইছি, সে অনুসারে চলছে প্রস্তুতি। রাজধানীর একটি হোটেলে বিদেশি সংস্থাগুলোর সংলাপে অংশ নিয়ে একথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগামীতেও বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইইউ সম্পৃক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত। আসছে অক্টোবর থেকে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। রোডম্যাপ তৈরির কাজ এগিয়ে নিচ্ছে ইসি। বিধি সংস্কারে অংশীজনদের মতামত নেওয়াও শুরু করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এরই ধারাবাহিকতায় নির্বাচন পর্যবেক্ষণ সুপারিশ নিয়ে 2 দিনব্যাপী সংলাপ আয়োজন করেছে ইউরোপীয় ইউনিয়ন পার্টনারশিপ ফর ডেমোক্রেসি ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেম। নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার সুপারিশ প্রত্যাশা করে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা স্থানীয় ভোটে কাজে লাগাতে চায় কমিশন। জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক না, তারপরেও অংশীজন সহ সবার সুপারিশ পর্যালোচনা করে সামনে নির্বাচনে সংস্কার অধিকার ও বাস্তবায়নে চেষ্টা করবে নির্বাচন কমিশন। আমরা মনে করি গণতন্ত্রের উত্তরণে এটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়ন আগামীতেও সম্পৃক্ত থাকবে বলে জানান রাষ্ট্রদূত মাইকেল মিলার। আমরা নির্বাচন কমিশনের সাথে ধারাবাহিক কাজে সম্পৃক্ত থাকতে চাই। নারী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে আরো বেশি নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত করা যায় সেটা নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। 2 দিনের এই সংলাপ ভবিষ্যতের কর্মপন্থা তৈরিতে ইসিকে সহায়তা করবে বলে মত দেন আলোচকরা। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ৫৫ সংশোধনী রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। কাল রায় ঘোষণা করবেন আপিল বিভাগ। শুনানিতে মৌলিক কাঠামো ঠিক রেখে সংশোধনীর বাকি অংশ সংসদের হাতে ছেড়ে দেওয়ার আর্জি জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। 2009 সালে ক্ষমতায় এসে আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। পরে সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে সেই পরিবর্তন কার্যকর করা হয়। পৃথক 2টি রিটের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর ৫৫ সংশোধনের কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন হাইকোর্ট। এরপরও থামেনি আইনি লড়াই।
বুধবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। মৌলিক কাঠামো ঠিক রেখে পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। আমরা সংবিধানের এই সংশোধনের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের আইনি কাঠামো, সেই কাঠামোর মধ্যে থেকে ইতিপূর্বেকার সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী কোনো যদি সংশোধনী হয়, কোনো বিধান সংযুক্ত করা হয়, তাহলে বাতিল করার যে বিধান এবং যে রায় ইতিপূর্বে প্রচারিত হয়েছে আমরা সেটাও বলেছি। আবার অ্যাট দ্য সেম টাইম সংবিধান বহির্ভূত যদি কোনো প্রভিশন যদি পঞ্চদশ সংশোধনীর মধ্যে থেকে থাকে, সেটিও পূর্বের রায়ের নজিরের আলোকে সেগুলো বাতিল চেয়েছি। আপিলকারীর আইনজীবী শরীফ ভুইয়া বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী ছিল প্রতারণামূলক, তাই এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত। অন্যদিকে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিল করে বাকি বিষয়গুলো সংসদের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান জামায়াতের আইনজীবী। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মূলত সংবিধানকে পুনর্লিখন করা হয়েছে। এটা একটা মেসি পরিবর্তন। এই জন্য এখানে দুটো দিক আছে। একটা দিক আছে যেগুলো আদালতের কাজ নয়, আর আরেকটা দিক আছে যেগুলো পার্লামেন্টের কাজ। আদালতের যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেগুলো যেন অসাংবিধানিক ঘোষণা করা হয়। আপিল বিভাগ এই পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করবেন না, এটি আমাদের প্রত্যাশা। এই যে গণভোটের প্রক্রিয়াটা অনুসরণ করা হয়নি, এর কারণে পুরো সংশোধনীটাই প্রশ্নবিদ্ধ হয়েছে। এটা সংবিধানের সাথে এক ধরনের প্রতারণা হয়েছে। দেশে একটা কর্তৃত্ববাদী ব্যবস্থা চালু করার জন্য এটা করা হয়েছে, এবং আরও যে সমস্ত সুরক্ষা আছে একটা সংশোধনী পাশ করার, সেগুলো এখানে অনুসরণ করা হয়নি। 2025 সালের ডিসেম্বরে তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে কয়েকদিন ধরে এই বিষয়ে শুনানি হয়। জাতীয় নির্বাচন সামনে চলে আসায় তখন এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তৎকালীন প্রধান বিচারপতির বেঞ্চ। সাবিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা বন্ধে কঠোর সরকার। মান নির্ধারণে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ হচ্ছে রিক্রুটিং এজেন্সি। শ্রমবাজার গুটি কয়েকজনের হাতে চলে যাওয়ার শঙ্কা। প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব আইরিন খান। আর রাষ্ট্রদূত পদমর্যাদায় উপস্থায়ী প্রতিনিধি করা হয়েছে শিক্ষাবিদ ও গবেষক AKM ওয়াহিদুজ্জামানকে। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করা আইরিন খান আগামী মাসে সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্ব সংক্রান্ত দায়িত্ব এবং বাংলাদেশের নিয়মিত কূটনৈতিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মিশরকে 3-2 গোলে হারিয়ে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপের খবর। মিশরকে 3-2 গোলে হারিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করলেও এখনও আলোচনায় শ্বাসরুদ্ধকর সেই ম্যাচ। নানা বিতর্ক উস্কে দিয়ে আর্জেন্টিনা দলকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন মিশরের হেড কোচ হোসাম হাসান। শুধু কোচই নন, মিশরের ফুটবলার মোস্তফা জিকো রেফারিকে অন্যায্য ও নিষ্ঠুর বলে ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আটলান্টা থেকে জানাচ্ছেন সাজিদ মোস্তাহিদ। ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিল দ্য ফারাও খ্যাত মিশর, কিন্তু খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোমেরো এবং লিওনেল মেসির ব্যাক টু ব্যাক গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তে। আর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এনজো ফার্নান্দেজের হেডারে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। তবে ম্যাচের আসল নাটকীয়তা জমে ওঠে শেষের ঠিক আগ মুহূর্তে। আর্জেন্টিনার ডি বক্সে ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজের চ্যালেঞ্জে মাটিতে পড়ে যান মিশর অধিনায়ক মোহাম্মদ সালাহ। পেনাল্টির জোরালো দাবি তুললেও ফরাসি রেফারি ফ্রাসোয়া লাতেক্সিয়া খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। এমনকি VAR রেফারিকে সাহায্য করতেও এগিয়ে আসেনি। এর ঠিক আগেই মিশরের আরেকটি গোল বাতিল করে দেয়া হয় VAR এর মাধ্যমে, যা নিয়ে প্রশ্ন উঠেছে বিশ্বব্যাপী। আর্জেন্টিনা প্রতিটি ম্যাচে রেফারি এবং VAR থেকে সুবিধা পাচ্ছে এমন দাবি করে আসছেন অনেকেই। এবার ইজিপ্টের বিপক্ষে ম্যাচের শেষে এমন প্রশ্ন তুলেছেন খোদ ইজিপ্টের কোচ। পুরো ম্যাচটা পরিষ্কারভাবে সাজানো ছিল। সবকিছুর পেছনে কাজ করেছে টাকা আর বাণিজ্যিক স্বার্থ। যদি আর্জেন্টিনাকেই জেতানোর এত ইচ্ছা থাকে, তবে আমাদের বাকিদের এই টুর্নামেন্টে ডেকে আনার কি দরকার ছিল? আর্জেন্টিনা দল গেল বিশ্বকাপ জিতলেও সেই শিরোপা ছিল না বিতর্কমুক্ত। এবারও শিরোপার দিকে যত এগিয়ে যাচ্ছে মেসির দল, ততই বাড়ছে বিতর্ক, হচ্ছে সমালোচনা।
সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আটলান্টা, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা মিশর ম্যাচে ফিফার আইনের মধ্যে থেকেই রেফারি সব সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন ফিফার সাবেক রেফারি এবং বাফুফের প্রধান রেফারি আজাদ রহমান। একই রকম সিদ্ধান্ত বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচে এসেছে, তাই এসব নিয়ে বিতর্ক না করে বাংলাদেশের ফুটবল প্রেমীদের খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন এই ফিফা রেফারি। উত্তেজনায় ঠাসা আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত। খেলোয়াড়দের অবৈধ ট্যাকেল নাকি রেফারির আইনসিদ্ধ সিদ্ধান্ত, এমন বিতর্ক আর প্রশ্নে বহুদিন ফুটবল প্রেমীদের মনে শিহরণ জাগাবে আর্জেন্টিনা মিশরের ম্যাচ। নামকরা ফুটবলার, ভাষ্যকার থেকে শুরু করে সাধারণ মানুষের সমালোচনার কেন্দ্রে রেফারির দুই সিদ্ধান্ত। এমনকি মিশরও তদন্তের দাবি জানিয়েছে। আর্জেন্টিনা বলেই কি মিশরের তৃতীয় গোল বাতিল করা হলো? ডিবক্সের মধ্যে মোহাম্মদ সালাহকে ফাউল, এরপরও কেন আসেনি পেনাল্টির সিদ্ধান্ত? এমন প্রশ্নে ফিফার সাবেক এবং বাফুফের বর্তমান প্রধান রেফারি আজাদ রহমান মনে করেন রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ফুটে যদি দেখি, ফুট টু ফুট চ্যালেঞ্জে সেখানে নো কন্ট্যাক্ট, স্লাইডলি টাচ, মানে এরকম হয়েছে মনে হচ্ছে ভিডিওতে। একমাত্র রেফারি ওইটা রেফারিজ ভিউ থেকে দেখেছেন, দ্যাট ওয়াজ নট ফাউল। তার মতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যেমন অ্যাডভান্টেজ পেয়েছিল, ঠিক তেমনি মিশরের ৩ নম্বর গোলটি হয়তো মানবিক দৃষ্টিকোণ থেকে ছাড় দেওয়া যেত, তবে আইনের বাইরে কিছুই করেননি রেফারি। কর্নার ফ্ল্যাগের কাছাকাছি ওইখানে দেয়ার ওয়াজ এ ফাউল, এবং ওই ফাউলটা ছিল হোল্ডিং প্লাস স্টেপিং অন ফুটস। অ্যাকর্ডিং টু ল ইট ওয়াজ ফাউল, কিন্তু রেফারি তখন কিন্তু ওইটা ব্লক করেননি। রেফারি তার ডিসিশনটা রিভিউ করেছে এবং হি হ্যাজ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। এই ফুটবল বিশ্লেষক মনে করেন চলতি বিশ্বকাপে ডিআর কঙ্গো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচে ডিবক্সের মধ্যে কেইনের ফাউলও একই আইনে আমলে নেওয়া হয়নি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ভিআর এর এমন লফুল সিদ্ধান্তের নজির রয়েছে। ডিসিশনটা তো একটু এদিক সেদিক হবেই, তবে রেফারি ওয়াজ ভেরি কারেক্ট। আমরা শুধু খেলাটাকে উপভোগ করি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরাকের পবিত্র শহর নাজাফের পর কারবালায় নেওয়া হয়েছে আয়াতুল্লাহ আল খামেনির মরদেহ। তাকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ জড়ো হয়েছেন শহরটিতে। আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। কাল মাশহাদে চিরনিদ্রায় শায়িত হবেন খামেনি। বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফ পরিণত হয় জনসমুদ্রে। এদিন আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হয় ইমাম আলী আলাইহিসসালামের মাজারে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে আগে থেকেই সেখানে জড়ো হন লাখো মানুষ। নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আলী খামেনির মরদেহ কুফা সেতু, সাউরাত আল আশরিন মোড় ও আল সাদরিন স্কয়ার অতিক্রম করে কারবালায় নেওয়া হয়। সেখানে প্রথমে হজরত ইমাম হোসেন আলাইহিসসালাম এবং পরে হজরত আব্বাস আলাইহিসসালামের পবিত্র মাজারে নিয়ে যাওয়া হয় মরদেহ। পবিত্র স্থানে অনুষ্ঠিত হয় বিশেষ বিদায়ী আনুষ্ঠানিকতা। শোকযাত্রার পুরো পথ জুড়ে স্থাপন করা হয় শোকতাবু। কারবালার প্রধান সড়ক, চত্বর ও গুরুত্বপূর্ণ স্থানগুলো কালো পতাকায় ছেয়ে যায়। ধর্মীয় শোকগাথা, দোয়া ও বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ বিদায় জানান অংশগ্রহণকারীরা। বিপুল জনসমাগমে শহরের বিভিন্ন স্থানে সৃষ্টি হয় তীব্র যানজট। ইরাকের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশ থেকে আসা অসংখ্য শোকাহত মানুষ এতে অংশ নেন। আয়োজকরা জানান কয়েক ঘন্টার জন্য নির্ধারিত অনুষ্ঠান হলেও জনসমাগমের কারণে এটি কারবালার আধুনিক ইতিহাসের অন্যতম বৃহৎ শোক সমাবেশে পরিণত হয়। কারবালার আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ আবার ইরানে নেওয়া হবে। বৃহস্পতিবার জন্মস্থান মাশহাদে ইমাম রেজা আলাইহিসসালামের পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করার কথা রয়েছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। অবৈধ বিদেশ যাত্রা ও প্রতারণা বন্ধে এবার দেশের সব রিক্রুটিং এজেন্সিকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করতে যাচ্ছে সরকার, যেন বিএমইটির ওয়েবসাইটে দেখে ভালো প্রতিষ্ঠানে সরাসরি যোগাযোগ করতে পারেন প্রবাসগামীরা। সময় সংবাদকে কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তবে বাইরের নেতাদের শঙ্কা, এমন উদ্যোগে নতুন উদ্যোক্তাদের সুযোগ বন্ধের পাশাপাশি শ্রমবাজার চলে যাবে গুটি কয়েকজনের হাতে। সাইফুল ইসলামের রিপোর্ট। বিদেশ যেতে 2023 সালে একটি রিক্রুটিং এজেন্সিতে টাকা জমা দেন নারায়ণগঞ্জের বাসিন্দা মোহাম্মদ নাদিম। এরপর কপালে নানা ভোগান্তি জুটলেও হাতে আসেনি ভিসা, বিএমইটির ছাড়পত্র। রোমানের ভিসা তো হয়নি, তোমরা লিথুনিয়া ট্রাই করো। তারপরে বলতেছে যে লিথুনিয়াটা হইব না, তোমরা ক্রোয়েশিয়া ট্রাই করো। পরে বলতেছে যে এটার ভিসার ইয়াটা ভালো না, তোমরা ফ্রান্সে একটা ভালো একটা চান্স আছে, তোমরা যেহেতু কাজ জানো
কলিংয়ের কাজ জানো, তোমরা ওইটার ভিতরে ট্রাই করতে পারো। কয়েক মাস ধরে আমরা কল দিতেছি, কলও ধরে না। এমনকি লাস্ট 2-3 বার অফিসে গেছি, অফিসে গিয়ে কাউকে আমরা পাইনি। তার মতো অনেকেই আছেন পরিবারকে সচ্ছল করার আশায় নিজেকে উজাড় করলেও এজেন্সির গাফিলতি প্রতারণায় হয়েছেন নিঃস্ব। দালালের খপ্পরে পড়ে হয়েছেন লাশ, পড়েছেন জিম্মি দশায়। কারো জীবন বিপন্ন হয়েছে ভূমধ্যসাগরে মরুভূমিতে। এমন ঘটনাচক্র বন্ধে এবার অসাধু এজেন্সির বিরুদ্ধে সরকার কঠোর হতে যাচ্ছে বলে সময় সংবাদকে জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। টাকা দিচ্ছে, প্রচারিত হচ্ছে, সেইগুলো আবার আমাদের সালিসি ব্যবস্থা করতে হচ্ছে। সো সেক্ষেত্রে আমরা যদি একটু গ্রেডিংটা করতে পারি এই লাইসেন্সগুলো, তাহলে এই খাতে একটা শৃঙ্খলা আনতে পারবে। প্রবাসী মন্ত্রণালয়ের তথ্য, দেশে বর্তমানে নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি রয়েছে 2836টি। এসব প্রতিষ্ঠানের বিগত দিনের কার্যক্রম বিশ্লেষণ করে ভাগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে, যেন বিএমইটির ওয়েবসাইটে দেখে ভালো এজেন্সিতে যোগাযোগ করতে পারে বিদেশগামীরা। যারা ভালো কাজ করছে, আমাদের দেশের মানুষের জন্য সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করছে দেশের বাইরে, তাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে লাইসেন্সগুলোকে একটা গ্রেডিং পদ্ধতির মধ্যে নিয়ে আসা। তবে সরকারের এমন উদ্যোগ এখানে নতুন ব্যবসায়ীদের সুযোগ যেমন বন্ধ করবে, তেমনি শ্রমবাজার চলে যাবে গুটি কয়েক এজেন্সির দখলে, এমন শঙ্কা উদ্যোক্তাদের। সরকার যদি এটা ভালো মনে করে নিশ্চয়ই এটা করবে, তবে ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করা উচিত। এই ক্যাটাগরিতে নিলেন, সেই যে অনিয়ম করবে না এটার গ্যারান্টি তো আপনি দিতে পারবেন না। আবার সিতে যিনি আসেন উনি যে ভালো করবে না এমন তো বলতে পারবে না, তাহলে তো নতুন যাকে আসছে আপনি তাকে সুযোগ দিচ্ছেন না। এই অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন এজেন্সির ক্যাটাগরি করার পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিতে হবে দৃশ্যমান ব্যবস্থা, না নিলে কাজে আসবে না কোনো উদ্যোগী। তার কার্যক্রম চালাবে এবং সেখান থেকে ওয়ার্কাররা কতখানি বেনিফিটেড হবে নাকি তারা আরও অসুবিধার মধ্যে পড়বে, এটা পুরোটাই হচ্ছে সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে। প্রবাসী শ্রমিক পাঠাতে অনিয়ম সিন্ডিকেট করার অভিযোগ তুলে 2024 সাল পর্যন্ত কয়েক দফায় বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছেন। কারাগারে বসে আন্তর্জাতিক অপরাধ চক্র নিয়ন্ত্রণ করেন ভারতের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপে গ্রেফতার 24, মিলেছে সংশ্লিষ্টতা। যে সংবাদ, স্টারলিংকের সহায়তায় দেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে স্যাটেলাইট ভিত্তিক মোবাইল সেবা। বিটিআরসির অনুমতি নিয়ে এরই মধ্যে পার্বত্য অঞ্চল ও বঙ্গোপসাগরে ডাইরেক্ট টু সেল বা D2C সেবার পরীক্ষা চালাচ্ছে একটি মোবাইল অপারেটর কোম্পানি। এই প্রযুক্তিতে নেটওয়ার্কবিহীন দুর্গম এলাকা থেকে স্মার্টফোনের মাধ্যমে সরাসরি স্যাটেলাইটে যুক্ত হয়ে করা যাবে জরুরি যোগাযোগ। শুভ খানের রিপোর্ট। দেশের নানা প্রান্তে 4Gর পাশাপাশি 5G প্রযুক্তি যখন বিস্তৃত হচ্ছে, তখন মোবাইল নেটওয়ার্কের উল্টো চিত্র বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য অঞ্চলে। অপারেটর সূত্র বলছে, উপকূল থেকে বঙ্গোপসাগরের 15 থেকে 20 কিলোমিটার অভ্যন্তরে গেলেই মোবাইলে ঠিকমতো নেটওয়ার্ক মেলে না। ফোনে কথা বলতে দীর্ঘ পথ হাঁটতে হয় পাহাড়ি জনপদের মানুষ, এমনকি পর্যটকদেরও। দুর্গম এসব এলাকায় নিরবচ্ছিন্ন মোবাইল যোগাযোগ নিশ্চিতে স্যাটেলাইট ভিত্তিক ডাইরেক্ট টু সেল বা D2C সেবা চালুর উদ্যোগ নিয়েছে বিটিআরসি। এই প্রযুক্তিতে মোবাইল টাওয়ার ছাড়াই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে স্মার্টফোনে ইন্টারনেট, ভয়েস কল ও মেসেজ আদান প্রদান করা যায়। এরই মধ্যে বাংলা লিংকে স্টারলিংকের সহায়তায় D2C সেবার পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে বিটিআরসি। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা সহ 8টি শর্তে অপারেটরটিকে সাময়িক 2100 মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রুফ অফ কনসেপ্টের বা পিওসির আমরা অনুমতি পেয়েছি। টাওয়ার না থাকলেও আপনার ফোনটা স্যাটেলাইটের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড থাকবে। বাংলালিংক বলছে, বর্তমানে বঙ্গোপসাগর ও দুর্গম পার্বত্য এলাকায় তাদের নির্দিষ্ট গ্রাহকের স্মার্টফোনে D2C পরীক্ষা চলছে। প্রাথমিকভাবে হোয়াটসঅ্যাপে ভয়েস কল ও SMS আদান প্রদান করা যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে বিশেষ প্যাকেজের আওতায় মিলবে ডাটা সার্ভিস। নিরাপত্তার স্বার্থে গ্রাহকের লোকেশন ট্র্যাকিং এর জন্য একটি অ্যাপ বানানো হচ্ছে। 4G ফোন হলেই কিন্তু এই সেবাটা পাবেন। এবং মনে করেন আপনি এই একটা প্যাকেজ কিনবেন, এই প্যাকেজে আমরা বলবো স্টারলিংকটা আপনি গ্রাহক হিসেবে আপনার এটা পেতে পারবেন। এই মুহূর্তে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ হবে, ডেটা হবে, ভয়েস হবে। রিকোয়ারমেন্টগুলি আমরা ফুলফিল করে আমরা আশা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব জুলাইয়ের মধ্যে যদি আমরা কমার্শিয়াল লঞ্চ করতে পারি। বর্তমানে প্রায় 3,77,00,000 গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে বাংলালিংক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। খাতে ধানের শীষ নিয়ে অপেক্ষা করা নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম পেলেন তারেক রহমানের উপহার। এ ঘটনায় রীতিমতো বিস্মিত সালাম।
ব্যস্ত নগরীতে এত মানুষের ভিড়ে একজন নিরাপত্তা প্রহরীকে মনে রাখায় আবেগ আপ্লুত তিনি। সালামের প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে উঠবেন বাংলাদেশের প্রাণ। রাজধানীর রমনায় এটিএম বুথের নিরাপত্তা প্রহরী আব্দুস সালাম। প্রধানমন্ত্রীর গাড়িবহরের অপেক্ষায় প্রতিদিন এখানে দাঁড়িয়ে থাকেন তিনি। তার এক হাতে ধানের শীষ, অন্য হাতে সালাম দেওয়ার ভঙ্গিমা, বুকে তার নীরব ভালোবাসা। ব্যস্ত এই নগরীতে তাকে মনে রাখার কথা নয় কারো, কিন্তু চলতি পথে তিনি নজর কেড়েছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের। বুধবার তাকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী। অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান এসে তার হাতে তুলে দেন উপহার। খোঁজ নেন শারীরিক অবস্থা ও পরিবারের। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে আবেগাপ্লুত আব্দুস সালাম বলেন, ছোটবেলা থেকেই ভালোবাসতেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। সেই শ্রদ্ধার রেশ থেকেই তারেক রহমানের প্রতি তার মমত্ব। দুজন পাঠাচ্ছে, আমার জন্য লুঙ্গি আর পাঞ্জাবি দিয়ে গেছে। ও এই জন্য অনেক খুশি, আমি মহা খুশি। প্রধানমন্ত্রী আমি এত ভালোবাসে আমি বাঁচতে পারি না কখনো। আমার কিছু চাপ নাই, আমি দল ভালোবাসি। ওনার প্রধানমন্ত্রীর মাকে ভালোবাসতাম, বাপকে ভালোবাসতাম, এখন ওনাকে ভালোবাসি। পাবনার নগরবাড়ি ঘাট এলাকার বাসিন্দা আব্দুস সালাম একসময় ছিলেন গাড়ি চালক। শারীরিক অসুস্থতায় সে পেশা ছেড়ে এখন নিরাপত্তা প্রহরী। তার প্রত্যাশা, প্রধানমন্ত্রী তারেক রহমান হয়ে উঠবেন বাংলাদেশের প্রাণ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল সার্টিফিকেট অর্জনের জায়গা নয়, দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সকালে টিএসসি অডিটোরিয়ামে ইতিহাস বিভাগের নবীনবরণ অনুষ্ঠানে তিনি বলেন, 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ দেশের সব ক্রান্তিলগ্নে আলোকবর্তিকা হিসেবে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার বিকল্প নেই। এ সময় দেশ ও সমাজ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান কায়সার কামাল। ওই পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ আমি নাম 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ 71, 90-এর গণ অভ্যুত্থান এবং সর্বশেষ ফ্যাসিজম বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছিল। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখনই দেশে কখনো দুর্যোগ নেমে আসে, ঢাকা বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শক হিসাবে কাজ করে। সরকারি ব্যয় কমাতে আরও কড়াকড়ি আরোপ করেছে সরকার। 2026-27 অর্থ বছরে উন্নয়ন ও পরিচালন বাজেটের আওতায় সব ধরনের মোটরযান, জলযান ও আকাশযান কেনা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বুধবার অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, সরকারি অর্থায়নে বিদেশ সফর, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণও স্থগিত করা হয়েছে। তবে উন্নয়ন সহযোগী সংস্থার অর্থায়নে প্রশিক্ষণ বা স্কলারশিপের কিংবা ফেলোশিপের আওতায় উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ বহাল থাকবে। এছাড়া পরিচালন বাজেট থেকে নতুন ভবন নির্মাণ, ভূমি অধিগ্রহণ এবং সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধাও আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। জীবনের শেষ সত্য মৃত্যু, আর সেই মৃত্যু ঘিরে কোনো প্রশ্ন থাকলে তার কারণ জানতে প্রয়োজন হয় ময়নাতদন্ত। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ঘিরে উঠছে নানা প্রশ্ন। ময়নাতদন্তের জন্য প্যাকেজ সিস্টেমে টাকা হাতিয়ে নিচ্ছে সিন্ডিকেট। ভোগান্তির শেষ নেই স্বজনদের। ময়নাতদন্তের অনিয়ম নিয়ে খলিলুর রহমানের ছবিতে কামরুল হাসানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। বাইরে দোয়ালে তো আপনার টাকা দিতে, ওই হিসাবে একটা প্যাকেজ ধরে এক জায়গায় এক স্ক্যাম পুরো প্যাকেজ। প্রতিদিন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে অস্বাভাবিক মৃত্যুর পর মরদেহ আসে ঢাকা মেডিকেল কলেজের মর্গে। আইন অনুযায়ী ময়নাতদন্ত একটি সরকারি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় কোনো প্রকার অর্থ আদায়ের সুযোগ নেই। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলে প্যাকেজ সিস্টেমে, যেখানে রয়েছে মরদেহ গোসল করানো, কাফন, কফিন ও পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস। আর এই সার্ভিসের মূল্য শুরু হয় 20,000 টাকা থেকে। দর কষাকষি করে এই প্যাকেজ 15 থেকে 16,000 টাকায় দফা রফা হয়। পুরো প্যাকেজ কত কত এক জায়গায় এক স্ক্যাম। আপনার নিবেন আর গাড়ির ব্যবস্থা দিবেন, তার থেকে একটু কম হবে না। খরচের কোনো ইয়ে নেই, ঘটনা লোকে আসলে তখন বড় ভাই আছে উনি কত
অভিযোগ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গকে ঘিরে গড়ে উঠেছে ৩ সদস্যের সিন্ডিকেট, যার নেপথ্যে রয়েছে সেকান্দার নামের এক ব্যক্তি, যিনি একসময় মর্গেরই ইনচার্জ ছিলেন। সরকারি চাকুরি বিধি অনুযায়ী ৩২ বছর চাকরি শেষ করলেও নিজের আধিপত্য ধরে রাখতে ছাড়েননি মর্গের রাজত্ব। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সরকারি নিয়োগপ্রাপ্ত হয়ে কাজ করেন সেকান্দারের আপন ভাই বাবুল ও রামু। এর মধ্যে বাবুল হাসপাতালের অফিস সহকারী হলেও তিনি বেশিরভাগ সময় বসে থাকেন মেডিকেলের মর্গে। ওই জায়গায় আপনি কাজ করে দিলে আপনি 200-500 টাকা দিবেন, নাহলে এই কাজ করে আমরা লাভ কি? নাহলে তো আমি আরেক জায়গায় ডিউটি করে বেতনটাই পাবো না। বাড়তি বেতনের লেগে তো 2 পয়সার জন্য এনে কাজ টাজ করি। একদিকে আপনজনের মৃত্যু শোক, অন্যদিকে মর্গে এলে আর্থিক চাপ, এ যেন এক দিশেহারা অবস্থা স্বজনদের। 7,000 টাকার কথা বলছে, এখন থেকে যদি কেমন নেয় 500 টাকা বেশি নিলে এদের টাকা নিয়ে এখানে আসে টাকা দিয়েছে দিল তো 200 টাকা দেওয়ার পর খায় নিতে লাশ আইন নবী বোধ এখন টাকা লাগবো না, টাকা লেগে লাশ দেন মর্গে থেকে 1000 টাকা দিছি। আমি কইছি যেন লাশটারে একটু সিলিগুলো সুন্দর করে দিবা যাতে বড় না দেখা। আমি তো দায়িত্ব নিয়েছি রিসেন্টলি, কয়েকদিনের মধ্যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা। এখানে কোনো খরচের প্রশ্নই নাই, খরচ হচ্ছে পুলিশের ব্যাপার। এটা পুলিশ নিয়ে আসবে, বডি পুলিশ সবকিছু করবে, এটা দায়িত্ব পুলিশের। আমাদের দায়িত্ব হচ্ছে পোস্টমর্টেম করা। প্রায় একই দশা রাজধানীর সলিমুল্লাহ মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের। এই মর্গে শ্যামল নামে এক ব্যক্তি কাজ করেন, যিনি আউটসোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত। মর্গকে ঘিরে অনিয়মের বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করলেও তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। আমি আমার কোনো পার্সোনাল দিব না, একটু কথা বলে আসেন তারপরে কথা বলবো। অন্যদিকে ময়নাতদন্ত রিপোর্টে গরমিল হলে বাধাগ্রস্ত হতে পারে ন্যায় বিচার। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি 251। এদিকে হাম ও উপসর্গে একদিনে মারা গেছে 3 জন। নতুন আক্রান্ত 902। চিকিৎসকরা বলছেন, ভুল চিকিৎসা ও না বুঝে ওষুধ খাওয়ায় দ্রুত অবনতি হচ্ছে স্বাস্থ্যের। তাই লক্ষণ একই হলেও বিভ্রান্ত না হয়ে সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। হামের প্রকোপ কমলেও বাড়ছে ডেঙ্গু। তীব্র ব্যথা, জ্বর, র্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। জেলা উপজেলা থেকেও চিকিৎসা নিতে আসছেন রাজধানীতে। শরীরের র্যাশে প্রাথমিকভাবে ঘামাচি মনে হলেও পরীক্ষায় ধরা পড়ছে হাম। আবার একই উপসর্গ নিয়ে হাসপাতালে এলে জানতে পারছেন ডেঙ্গু হয়েছে। বলতেছে ওর অবস্থা অনেক খারাপ, সিরিয়াস। লোকা এই জায়গা হলো পান যায় না, আইসি পান যায় না, যেটা আপনারা পান অন্য জায়গায় নেবেন। আর আমরা যদি পাই তাহলে আমরা সিরিয়াল দিয়ে রাখছি। জ্বর হলে আমরা বাড়ির থেকে এই ওষুধ খাইছি, খালি জ্বর কমে না, ভর্তি করে সে জায়গার পরিবেশ ভালো না বলে আমরা সেনতে চলে এসেছিলাম। প্রথমে তো অ্যালার্জি মনে করছিলাম, তো ফার্মেসিতে যাওয়ার পরে রিপোর্ট দেখার পরে বলছিল যে এগুলো হাম। চিকিৎসকরা বলছেন, ভুল চিকিৎসা ও না বুঝে ঔষধ খাওয়ায় দ্রুত অবনতি হচ্ছে স্বাস্থ্যের। বেশি ভুগছেন একাধিকবার ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীরা। তাই জ্বরের প্রথম 2 দিনের মধ্যেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। জ্বর হলেই আমরা বলবো যে যেহেতু ডেঙ্গুর সিজন শুরু হওয়ার সাথে সাথেই তারা যেন প্রথম দিন বা দ্বিতীয় দিনের মধ্যেই ডেঙ্গু অ্যানেসন এবং সিবিসিটা করে নেয়। প্রথম দিনই বা সেকেন্ড ডে কিন্তু এখন ডায়াগনোসিস করা যায়। হাম ও ডেঙ্গুর লক্ষণে বিভ্রান্ত না হয়ে সচেতন হয়ে সঠিক চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। কারাগারে বসে আন্তর্জাতিক অপরাধ চক্রের নিয়ন্ত্রণ করেন ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিশনোই। সম্প্রতি যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে অপারেশন হার্ডবল নামে যৌথ অভিযানে আটক 24 জনের সঙ্গে সংশ্লিষ্টতা মিলেছে বিশনোইয়ের। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানের 30টির বেশি মামলা বিচারাধীন। ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিশনোই। 33 বছর বয়সী লরেন্স আছেন পাঞ্জাবের একটি কারাগারে। বলিউড সুপারস্টার সালমান খান হত্যার হুমকি দেওয়ার পর থেকে ভারত জুড়ে আলোচনা সমালোচনায় এই যুবক। 2024 সালে সালমান খান ঘনিষ্ঠ রাজনীতিবিদ বাবা সিদ্দিকিকে খুনের দায়ে স্বীকার করে বিবৃতি দেন লরেন্স। 2023 সালে কানাডার শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যা ও এর আগে 2022 সালে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার অভিযোগ আছে লরেন্স বিশনোইয়ের বিরুদ্ধে। ছাত্র জীবন থেকে গ্যাংস্টার হয়ে ওঠা লরেন্স বিশনোইয়ের জীবন শুধু সিনেমার গল্প নয়, তার চেয়ে অনেক বেশি। শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপেও রয়েছে লরেন্স বিশনোই গ্যাংয়ের বিশাল নেটওয়ার্ক। এর মধ্যে লরেন্স পেয়ে গেছেন আন্তর্জাতিক গ্যাংস্টারের তকমা।
কানাডায় এই গ্যাংয়ের নেতৃত্ব দেন তার ছাত্র জীবনের সহযোগী গোল্ডি ব্রার আর ইউরোপের নেতৃত্ব রোহিত গোদাবারের হাতে। 2015 সাল থেকে বন্দী থাকলেও লরেন্স কারাগারে বসেই তার আন্তর্জাতিক অপরাধ চক্রের নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে হত্যা, মাদক চোরাচালানের 30টির বেশি মামলা বিচারাধীন। আলোচিত লরেন্স বিষ্ণোই গ্যাং ও ভারতের বিভিন্ন অপরাধ চক্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশের সমন্বিত যৌথ অভিযান আন্তর্জাতিক অঙ্গনে সামনে এনেছে লরেন্স বিষ্ণোই গ্যাংকে। সম্প্রতি অপারেশন হার্টবল নামে বিশ্বের অন্তত 50টি স্থানে যৌথ অভিযানে আটক করা হয় 24 জনকে, যাদের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। মার্কিন প্রসিকিউটর বিল অ্যাজাইলি বলেন, অভিযুক্তরা সহিংস অপরাধ, মাদক পাচার এবং সশস্ত্র হামলার সঙ্গে জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী কারাগারে বন্দী থাকলেও লরেন্স বিষ্ণোই এবং তার সহযোগীরা বিদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিয়ে আসছিলেন। নাদিম মারজান, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। দেশি বিদেশি সামুদ্রিক খাবারের সমাহার নিয়ে রাজধানীর শেরাটন হোটেলে শুরু হয়েছে কোস্টাল কার্নিভাল সি ফুড ফেস্টিভ্যাল। বিকেলে হোটেলের দ্য গার্ডেন কিচেনে বর্ণাঢ্য আয়োজনের উৎসবের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত স্পেন, ব্রুনাই দারুসালামের রাষ্ট্রদূত সহ হোটেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের আয়োজনের মূল আকর্ষণ লাইভ সি ফুড এক্সপিরিয়েন্স কাউন্টার, যেখানে নরওয়েজিয়ান স্যামন, অক্টোপাস, টুনা ও লবস্টার সহ বিশ্বমানের প্রিমিয়াম সব সি ফুড পরিবেশন করা হচ্ছে। 8 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত চলবে এই সি ফুড ফেস্টিভ্যাল। সি ফুড নিয়ে একটা ফেস্টিভ্যাল করতে যাচ্ছি, যার নাম দিয়েছি আমরা কোস্টাল কার্নিভাল। আর এটা শুরু হচ্ছে আজকে থেকে এবং চলবে 18 জুলাই পর্যন্ত। এবং প্রতিদিন ডিনারে কিন্তু আপনারা এই কোস্টাল কার্নিভালটা এনজয় করতে পারবেন। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনা এখন তুঙ্গে। সেরা 16 লড়াই শেষে চূড়ান্ত হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লাইন আপ। বাছাই হয়ে গেছে শেষ 8 দল। নির্ধারিত হয়েছে ভেন্যু ও সময়, যেখানে ফ্রান্স, মরক্কো ছাড়াও উত্তেজনা ছড়াচ্ছে 2 ইউরোপিয়ান জায়ান্ট স্পেন, বেলজিয়ামের লড়াই। যদিও সবার আগ্রহের কেন্দ্রবিন্দু আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের ঘিরেই। আসছে 3 দিনে 4টি হাই ভোল্টেজ লড়াই দেখতে যাচ্ছেন ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেতে কারা এগিয়ে যাবে পরের রাউন্ডে, তারই ফয়সালা হবে এই কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের প্রথম লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স, মরক্কো। ম্যাচটি অনুষ্ঠিত হবে ফক্সব্রোর বস্টন স্টেডিয়ামে। বাংলাদেশ সময় 10 জুলাই ভোর 2টায় শুরু হবে এই ম্যাচ। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের বিপক্ষে এবার আফ্রিকার প্রতিনিধি মরক্কো, যারা টানা দ্বিতীয়বার পা রাখলো কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি স্পেন এবং বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসের ইংলুড স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় 11 জুলাই রাত 1টায়। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে আসে স্পেনের সামনে এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে আসা বিশ্বকাপের ডার্ক হর্স বেলজিয়াম। তৃতীয় ম্যাচে মুখোমুখি নরওয়ে বনাম ইংল্যান্ড। ব্রাজিলকে চমকে দিয়ে কোয়ার্টারে ওঠা আর্লিং হাল্যান্ডের নরওয়ের প্রতিপক্ষ হ্যারি কেইনের ইংল্যান্ড। ম্যাচটি হবে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় 12 জুলাই মধ্যরাত 3টায়। আর আসরের শেষ কোয়ার্টারে সবচেয়ে আলোচিত ম্যাচ আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড। মিশরের বিপক্ষে এক ঝাঁক বিতর্ককে সঙ্গী করে নাটকীয় প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে ওঠা লিওনেল মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়াকে টাই ব্রেকারে হারানো সুইজারল্যান্ড। ম্যাচটি হবে কানসাস সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় 12 জুলাই সকাল 7টায়। শীর্ষ 16 লড়াই শেষে গোল্ডেন বুটের লড়াইয়ে এককভাবে এগিয়ে লিওনেল মেসি। তার গোল সংখ্যা 8টি, 7টি করে গোল আছে কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হাল্যান্ডের। তবে গোল কন্ট্রিবিউশনে আবার সমতায় মেসি, এমবাপ্পে দুজনেরই সংখ্যাটা 9। অ্যাসিস্টে এগিয়ে এখনো মাইকেল ওলিসে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পাহাড় ধসে একের পর এক প্রাণহানি। কক্সবাজারে মাদ্রাসা শিক্ষার্থী সহ 8 ও চট্টগ্রামে 2 জনের মৃত্যু। বৃষ্টি আর ঢলে বিপর্যস্ত পার্বত্য 3 জেলা। সাজেকে আটকা কয়েকশো পর্যটক। শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিচার করা হবে, সংসদে প্রধানমন্ত্রী। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বদ্ধপরিকর সরকার, সুশাসন নিশ্চিতের অঙ্গীকার। এবং গণভোটের রায় নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে বিএনপি, অভিযোগ জামায়াত আমিরের। দেশে আর রক্তপাত না চাইলে দ্রুত বাস্তবায়নের আহ্বান 11 দলের। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়।
এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সবাই।